পরন্ত বিকেলে সমুদ্রের পাশে বসে ঢেউয়ের তালে তালে সূর্যাস্ত দেখতে কেই বা না চায়। সমুদ্রের ঢেউয়ের তালে তাল মিলিয়ে অস্ত যায় পশ্চিম আকাশের সূর্য। এই দুইয়ের কম্বিনেশন দেখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে নিকটস্থ কোনো নদীর পার বা সমুদ্রের কিনারে, যেখানে এই কম্বিনেশনের সাথে থাকবে চমৎকার প্রবাহমান বাতাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম বাতাসের ধাক্কায় নদীর ঢেউয়ের সাথে দুলতে থাকা সেই অস্তমিত সূর্যের সৌন্দর্যের কথা, যা দেখার মাধ্যমে আপনার মন মস্তিষ্ক পুরোটাই একদম সতেজ হয়ে যাবে। মন মস্তিষ্ক সতেজ করার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা হচ্ছে দোহার নবাবগঞ্জের অভ্যন্তরীণ বার্রাঘাট, যেটা অত্র অঞ্চলের সবার কাছে কিন্তু ট্যুরিস্ট স্পট হিসাবে ব্যাপক পরিমাণে জনপ্রিয়। সেখানে যেতে হলে জয়পাড়া থেকে অটো কিংবা রিকশায় মাত্র 30 টাকা করে জনপ্রতি যাওয়া যায় খুব ইজিভাবেই। এছাড়াও নবাবগঞ্জ থেকেও আসা যায় সেখানে। শুধু যে অত্র অঞ্চলের মানুষজন সেখানে ঘুরতে যান তা কিন্তু নয়, ঢাকার বাইরে থেকেও ভ্রমণ পিপাসু মানুষজন কিন্তু নিজেদের প্রাইভেট কার থেকে শুরু করে বাসে করে চলে আসে প্রত্যেক উইকেন্ডেতে। বার্রাঘাটকে বলা হয় মিনি পতেঙ্গা। এই মিনি পতেঙ্গার সৌন্দর্য এক্সপ্লোর করার জন্য উইকেন্ডেতে মানুষ একেবারে হুমড়ি খেয়ে আসে। মূলত কার্তিকপুর বাজার হয়েই মিনি পতেঙ্গায় যেতে হয়। এই বাজারে সচরাচর খুব একটা জ্যাম দেখা যায় না, তবে উইকেন্ডেতে যদি আপনারা আসেন তাহলে এই যে আমার মতো বেশ লম্বা একটা জ্যামে পড়েও যেতে পারেন। আমি মূলত বাসা থেকে বেরিয়েছি ঢেউয়ের তালে তালে অস্তমিত সেই সূর্যের সৌন্দর্যটা দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যামে আটকা ছিলাম প্রায় 45 মিনিট প্লাস, যার কারণে আমার সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সন্ধ্যার সেই অস্তমিত সূর্যের সৌন্দর্যটা দেখতে পাইনি বলে কিন্তু আমার কোনো আফসোস নেই, কারণ সন্ধ্যা নামার সাথে সাথেই চতুর্দিকের এই পরিবেশটা একেবারে নীল বর্ণের রং ধারণ করে, যেটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এই সৌন্দর্যটা উপভোগ করার মধ্যেও কিন্তু রয়েছে ব্যাপক পরিমাণ একটা স্যাটিসফাই। বার্রাঘাটের এই সৌন্দর্য সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে ইট পাথরের তৈরি ব্লক দিয়ে নদী ভাঙন ঠেকানোর যে পদ্ধতি তৈরি করা হয়েছে সেটার জন্য। বার্রাঘাটের সবথেকে সুন্দর দৃশ্য হচ্ছে পরন্ত বিকেলে যখন সূর্যটা অস্ত যায়, তৎকালীন সৌন্দর্যটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, যেটা আজকে আমরা মিস করেছি। তো আপনারা যখন ঘুরতে আসবেন তখন কিন্তু এরকম সন্ধ্যার একটু আগে আসবেন, আসরের পরপর। সেই সময়টাতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যদিও এখন সুন্দর, এখন কিন্তু ব্যাপক পরিমাণে বাতাস বহমান এখানে, আর মানুষ এখানে একমাত্র ঘুরতে আসে এই বাতাসের জন্যই। আর এই যে সামনেই রয়েছে পদ্মার শাখা নদী, এটাতে কিন্তু থাকে ঢেউ। যখন পানিতে একেবারে ভরপুর থাকে তখন কিন্তু পানি যে এখানে চলে আসে, তখন কিন্তু আরও ভালো লাগে। মিনি পতেঙ্গার দ্বার প্রান্তের সৌন্দর্য হচ্ছে এটা। এছাড়াও এর সামনেই রয়েছে বেশ বড় একটা ফুচকার দোকান, যেটার নাম হচ্ছে বিয়েবাড়ি। তো আপনারা চাইলে এখানে বসে ফুচকা খেতে খেতে কিন্তু নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানের এই সৌন্দর্য তো রয়েছেই, এছাড়াও আপনারা যখন একটু সামনে এগোবেন তখন দেখবেন এর প্রকৃত সৌন্দর্য, কারণ সামনেই রয়েছে সেই কাঙ্ক্ষিত ভাইরাল রেস্টুরেন্ট, যেটার ছাদে বসে খাবার খেতে খেতে ঢেউয়ের তালে তালে অস্তমিত যাওয়া সূর্যটার সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু অনায়াসেই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে মোটরসাইকেল রয়েছে। আসলে দোহার নবাবগঞ্জ মোটরসাইকেলের জন্য একেবারে সেরা। যার ঘরে কিছু নেই তার ঘরেও একটা মোটরসাইকেল আছে। আর আজকে যেহেতু উইকেন্ডে, তো সেহেতু বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ব্যাপক মানুষের সমাগম হয়েছে। সমাগম হবেই বা না কেন, ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে রয়েছে বেশ কয়েকটা শ্রেণীবিন্যাস। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রেন্ড সার্কেল, বাইকে করে কোথাও ঘুরতে যাওয়া, আর সেটা দোহার নবাবগঞ্জ ব্যাপক মাত্রায় হয়ে থাকে। এর পরের ধাপেই রয়েছে ফ্যামিলিকে সাথে করে উইকেন্ডেতে কোথাও ঘুরতে যাওয়া। ভ্রমণ করা হলো মন এবং মস্তিষ্কের খোরাক। এই খোরাক যদি মাঝে মধ্যে মন এবং মস্তিষ্ক না পায় তাহলে সেখানে তৈরি হয় ব্যাপক পরিমাণে যানজট, যেটার মাধ্যমে মানুষ পড়ে যায় হতাশার একেবারে নিম্ন স্তরে। দোহার নবাবগঞ্জের মধ্যে এরকম কোনো মানুষ নাই যারা এখনো পর্যন্ত মিনি পতেঙ্গায় যায় নাই। মিনি পতেঙ্গার মূলত সৌন্দর্য আসলে এই দোতলা রেস্টুরেন্টটা। চলুন আপনাদের ভেতরটা দেখাই। রেস্টুরেন্টের ইন্টেরিয়াম যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু একেবারেই সাদামাটা হলেও আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে, মানে একেবারে পরিপাটি আর কি। মূলত নিচতলার ভেতরকার এই জায়গাটাতে ফ্যামিলি সহকারে যারা আসে তারা কিন্তু খুব সুন্দরভাবেই এখানে বসে খাবার উপভোগ করতে পারেন। উপরের যে কারুকাজ এবং ডিজাইন রয়েছে সেই সাথে রয়েছে কালারিং বাতি, যেগুলো এটার সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করে দিয়েছে। আমি যখন ভিডিও করতেছিলাম তখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে জিজ্ঞেস করে যে এগুলো কি আপনি আপলোড দিবেন, আমি বললাম হ্যাঁ। তো তারা বললো তাহলে সুন্দর করে ভিডিও করেন, আর আপনি যদি দিনে আসতেন তাহলে আরও সুন্দর হতো। তো আমি বললাম যে হ্যাঁ, দিনে আসতে পারতাম, আসার জন্যই রওনা দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আসতে পারি নাই। তো ভিতরটা দেখার পরে আমরা চলে যাচ্ছি দোতলার দিকে, যেটা একেবারে সুন্দর লাইটিংয়ে পরিপূর্ণ। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়। উপরে উঠতেই আপনার চোখে বাজবে এরকম সুন্দর লাইট, যেটা কিন্তু একটা হচ্ছে একেবারে কর্নারে আম গাছের সাথে, আর বাকিগুলো হচ্ছে প্রত্যেকটা ল্যাম্পপোস্টের সাথেই দেয়া, টেবিল বরাবর মাথার উপরে। ছোট্ট একটা ছাদের মধ্যে তারা কিন্তু বেশ পরিপাটিভাবেই সাজানোর চেষ্টা করেছে।
আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন টেবিল, প্রত্যেকটা টেবিলের সাথে চেয়ার দেওয়া রয়েছে 4টা। লোক সংখ্যা বেশি হলে অন্য জায়গা থেকে চেয়ার এনে এখানে একসাথে বসে উপভোগ করা যায়। এছাড়াও এখানকার সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এই যে ল্যাম্পপোস্টের লাইট, যেটা মাথার উপরে একেবারে টিপ টিপ করে জ্বলে এবং এটার কালারটাও কিন্তু জাস্ট ওয়াও। আমি অবশ্য জ্বলন্ত লাইটের নিচে বসে নিজে একটু উপভোগ করতেছিলাম আসলে এখানকার সৌন্দর্যটা কেমন হয়। মামার কাছে ক্যামেরা দিয়ে বললাম আপনি একটু ভিডিও করেন আমার। অবশ্য আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মহিলারা ভিডিও করতেছিল, তারা কিন্তু ব্যাপক পরিমাণে আনন্দ উৎফুল্লের সাথে সেখানে এসেছে। বিশেষ করে আমার পেছনে যে লাভের একটা শেপ আকার রয়েছে সেটা কিন্তু একটা ফটো বুথ, এবং সেখানেই দাঁড়িয়ে সবাই ছবি তোলে। তো তারাও কিন্তু ছবি তোলাতে ব্যাপক পরিমাণে ব্যস্ত। এই যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু ব্যাপক পরিমাণে এক্সাইটেড ছিল। আমি ভাবতেছিলাম যে ভিডিও করব, তো তার জন্য ব্যাপক সময় অপেক্ষা করার পরেও দেখলাম সে ছবি তুলেই যাচ্ছে। তারপরে আমি আর ওয়েট না করে ভাবলাম যে ভিডিও করেই ফেলি। তো তাকে সহকারে আমি ভিডিও করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে সামনের বিশাল বড় সমুদ্রের মতো জলরাশি, যেটা রাতের এই আধো আলোতে খুব একটা বোঝা যায় না। কিন্তু দিনের বেলা যদি পরন্ত বিকেল হতো, মানে আসরের পরের সময়টা, তাহলে কিন্তু বেশ ভালোভাবেই আমি এক্সপ্লোর করতে পারতাম। যেহেতু অনাকাঙ্ক্ষিত কারণে সেটা হয়ে ওঠেনি, তাই রাতের সৌন্দর্যটাই উপভোগ করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এটার সৌন্দর্য কেমন হয়। আসলে রাতের সৌন্দর্যটাও যে এত পরিমাণে মনোমুগ্ধকর সেটা কিন্তু আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না যদি রাতের বেলা এখানে না যান। বিশ্বাস করেন, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চেয়ার নিয়ে বসেছিলাম, এই সময়টাতে প্রচণ্ড পরিমাণ বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। এত সুন্দর প্রবাহমান বাতাস এবং সেই সাথে ভেসে আসা নদীর কলতান, ওই মুহূর্তে যা আমার হৃদয় একেবারে স্পর্শ করে গিয়েছে। বেশ খানিকটা সময় আমি প্রবাহমান বাতাসে নিজের গা একেবারেই ভাসিয়ে দিয়েছিলাম। তো হুট করেই আমার নজর গেল এই যে কালারিং লাইটের দিকে। তো এই লাইটটা কেন ওই দিকে মুভ করা, তাকিয়ে দেখলাম যে একটা কুকুর প্রত্যেকটা কালারিং লাইটের যে আলো জ্বলতেছে সেটাকে ধরার জন্য এরকম করতেছে, মানে দুষ্টামি করতেছে আর কি। বিষয়টা ইন্টারেস্টিং ছিল। তো ইন্টারেস্টিং বিষয়গুলো দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো যে আমরা একটু মেনু চেক দিই, কেননা রেস্টুরেন্টে যেহেতু এসেছি কোনো একটা খাবার তো ট্রাই করা উচিত। তো সেই অনুযায়ী পদ্মা মা এয়ার ক্যাফের এই মেনু চার্টটা হাতে নিয়ে খুলে খুলে দেখতেছিলাম। এটার অবস্থা কিন্তু একেবারেই 12টা। মানে মানুষ, আমরা যারা এটা ইউজ করি বা ধরি, এটা কিন্তু খুব নরম হাতে নয়, বেশ শক্ত হাতেই নাড়াচাড়া হয়, যার কারণে এটার অবস্থা একেবারেই 12টা বেজে গিয়েছে প্রায়। তো আমি আসলে খাবার দাবারগুলো দেখতেছিলাম যে কি অবস্থা, কোনটার প্রাইস কত। তো খাবার দাবার যা দেখলাম তাতে মোটামুটি প্রাইস কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় একটুখানি বেশিই মনে হয়েছে। একটুখানি বেশি হলেও বাকি। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খাবার উপভোগ করা, এটা তো একটা প্রিমিয়াম ভাইবস। তো এটার জন্য একটুখানি বিল তো বেশি পে করতেই হবে। তো যাই হোক, আমার পরামর্শ হচ্ছে আপনারা আসবেন আসরের পর, আর সেই সাথে যদি পারেন সন্ধ্যার পরেও থেকে যাবেন, কারণ সন্ধ্যার পরের সৌন্দর্যটাও কিন্তু জাস্ট ওয়াও। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে খেলনার দোকান, যেখানে বাচ্চারা এসে ব্যাপক পরিমাণে বায়না ধরে, বাবা মাকে একেবারে অতিষ্ঠ করে ছাড়ে। সেরকমই একটা কাহিনী চোখে পড়লো, তাই এখানে থমকে দাঁড়িয়েছিলাম। তারপরের কথা হচ্ছে এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে ফুচকার দোকান। মূলত আসলে রেস্টুরেন্টের মধ্যে ফুচকা সার্ভ করা হয় না, যার কারণে বেশিরভাগ মানুষ এই পাশের ফুচকার দোকানেই চটপটি এবং ফুচকা উপভোগ করেন। গ্যাস্ট্রিকজনিত কারণে আমি কিন্তু আসলে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েও এটা খেতে পারলাম না। তারপরে সামনের দিকে এগিয়ে দেখলাম একজন বয়স্ক চাচা বাদাম এবং পপকর্ন বিক্রি করতেছেন। আসলে আমরা যখন কোথাও ঘুরতে যাই ফ্রেন্ড সার্কেল সহকারে, তখন কিন্তু এই বাদাম এবং ছোলা আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আরও গভীর করে তোলে। কারণ এক জায়গায় বসে যখন আড্ডা দিব অথবা হাঁটতে হাঁটতে যখন কথা বলবো, তখন যদি হাতে বাদাম অথবা ছোলা থাকে, তাহলে সেটা খেতে খেতে অসম্ভব সুন্দর একটা আড্ডায় মেতে ওঠা যায়। তো অবশেষে সবার জন্য পরামর্শ থাকবে, অবশ্যই মিনি পতেঙ্গায় ঘুরতে আসবেন এবং পরন্ত বিকেলের সূর্যাস্তটা উপভোগ করবেন। সেই সাথে রয়েছে রেস্টুরেন্টের খাবার দাবার, সেটাও কিন্তু উপভোগ করতে ভুলবেন না। যদিও প্রাইসটা একটু বেশি, তথাপিও আমার মনে হয় ট্রাই করা উচিত। তো আজকে থাকছে এই পর্যন্তই। অবশ্যই এটার একটা দিনের বেলার ভিডিও নিয়ে হাজির হব কোনো একদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।